ইতিহাস শুধু রাজা আর যুদ্ধের গল্প নয়, ইতিহাস হলো মানুষের স্বপ্ন, বিশ্বাস আর ক্ষমতার লড়াইয়ের গল্প। দক্ষিণ ভারতের প্রাচীন ভূমি তুঙ্গভদ্রা নদীর তীর, সেখানে একসময় গড়ে উঠেছিল এক সমৃদ্ধ সভ্যতা, যেখানে রাজনীতি, প্রেম, বিশ্বাসঘাতকতা আর বীরত্ব সব একসাথে মিলে মিশে ছিল। সেই সময়কে জীবন্ত করে তুলেছেন বাংলা সাহিত্যের এক অসাধারণ গল্পকার। তার লেখায় ইতিহাস শুধু তথ্য নয়, হয়ে ওঠে অনুভব। আজ আমরা শুনব এক রাজ্যের উত্থান, মানুষের সংগ্রাম আর ক্ষমতার জটিল খেলায় ভরা এক অনন্য কাহিনী তুঙ্গভদ্রার তীরে। চলুন ইতিহাসের পথে যাত্রা শুরু করা যাক। নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আজ থেকে শুরু করতে চলেছি নতুন এক উপন্যাস, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে। শুরু করি। প্রথম পর্ব 1। কৃষ্ণা ও তুঙ্গভদ্রার সঙ্গমস্থল হইতে ক্রোশেক দূর ভাটির দিকে 3টি বড় নৌকা পালের ভরে উজানে চলিয়াছে। তাহারা বিজয়নগর যাইতেছে। সঙ্গম পার হইয়া বাম দিকে তুঙ্গভদ্রায় প্রবেশ করিবে। বিজয়নগর পৌঁছিতে তাহাদের এখনো কয়েকদিন বিলম্ব আছে। সঙ্গম হইতে বিজয়নগরের দূরত্ব প্রায় 70 ক্রোশ। বৈশাখ মাসের অপরাহ্ন, 1352 শকাব্দ সবে মাত্র আরম্ভ হইয়াছে। 3টি নৌকা আগে পিছে চলিয়াছে। প্রথম নৌকাটি আয়তনে বিশাল, সমুদ্রগামী বহিত্র। দ্বিতীয়টি অপেক্ষাকৃত ক্ষুদ্র হইলেও রণতরীর আকারে গঠিত, সংকীর্ণ ও দ্রুতগামী। তাহাতে 50 জন যোদ্ধা স্বচ্ছন্দে থাকিতে পারে। তৃতীয় নৌকাটি ভারবাহী ভর, তাহার গতি মন্থর, তাই তাহার সহিত তাল রাখিয়া অন্য বহিত্র দুটিও মন্থর গতিতে চলিয়াছে। নৌকা 3টি বহু দূর হইতে আসিতেছে। পূর্ব সমুদ্র তীরে কলিঙ্গ দেশের প্রধান বন্দর কলিঙ্গপত্তন, সেখান হইতে 3 মাস পূর্বে তাহাদের যাত্রা শুরু হইয়াছিল। এতদিনে তাহাদের যাত্রা শেষ হইয়া আসিতেছে, আর সপ্তাহকাল মধ্যেই তাহারা বিজয়নগরে পৌঁছবে, যদি বায়ু অনুকূল থাকে। যে সময়ের কাহিনী, সে সময়ের সহস্র বর্ষ পূর্ব হইতেই ভারতের প্রাচ্য উপকূলে নৌবিদ্যার বিশেষ উৎকর্ষ হইয়াছিল। উত্তরে নৌ সাধনোদ্যত বঙ্গদেশ হইতে দক্ষিণে তৈলঙ্গ তামিল দেশ পর্যন্ত বন্দরে বন্দরে সমুদ্রযাত্রী বৃহৎ বহিত্র প্রস্তুত হইতেছিল। তাহাতে চড়িয়া ভারতের বণিকরা ব্রহ্ম, শ্যাম, কম্বোজ ও সাগরিকার দ্বীপপুঞ্জে বাণিজ্য করিয়া ফিরিতেছিল, উপনিবেশ গড়িতেছিল, রাজ্য স্থাপন করিতেছিল। এইভাবে বহু শতাব্দী চলিবার পর একদা কালান্তক ঝড়ের মতো দিক প্রান্তে আরব জলদস্যু দেখা দিল। তাহার সংঘাতে ভারতের রতন ভরা তরী লবণ জলে ডুবিল। তবু ভারতের তটরেখা ধরিয়া সমুদ্রপথের যাতায়াত একেবারে বন্ধ হইল না। তটভূমি ঘেঁষিয়া নৌযোদ্ধার দ্বারা সুরক্ষিত পথ এক বন্দর হইতে অন্য বন্দরে যাতায়াত করিতে লাগিল। নদীপথেও নৌবাণিজ্যের গমনাগমন অব্যাহত রহিল। নৌকা 3টির মধ্যে সর্বাগ্রগামী নৌকাটির প্রধান যাত্রী কলিঙ্গ দেশের রাজকন্যা কুমারী ভট্টারিকা বিদ্যুন্মালা। রাজকন্যা বিজয়নগরে যাইতেছেন বিজয়নগরের তরুণ রাজা দ্বিতীয় দেবরায়কে বিবাহ করিবার জন্য। প্রথম নৌকাটি ময়ূরপঙ্খী, তাহার বহিরঙ্গ ময়ূরের ন্যায় গাঢ় নীল ও সবুজ রঙে চিত্রিত, পালেও নীল সবুজের বিচিত্র চিত্রণ। দ্বিতীয় নৌকাটি মকরমুখী, তাহার দেহে বর্ণবৈচিত্র্য নাই, ধূসর বর্ণের নৌকা। তাহার ভিতরে আছে 30 জন নৌযোদ্ধা, তাহারা এই নৌবহরের রক্ষী। এতদ্ব্যতীত নৌকায় আছে পাচক, সুপকার, নাপিত ও নানান শ্রেণীর ভৃত্য।
সর্বপশ্চাৎবর্তী ভর বিবিধ তৈজস আবশ্যক বস্তু ও খাদ্য সম্ভারে পূর্ণ। এতগুলা লোক দীর্ঘকাল ধরিয়া আহার করিবে চাল, ডাল, ঘৃত, তৈল, গম, তিল, গুড়, শর্করা, লবণ, হরিদ্রা, কাশমর্দ প্রভৃতি প্রচুর পরিমাণে সঙ্গে চলিয়াছে। ভরের পিছনে একটি শূন্য ডিঙি দড়ি বাঁধা অবস্থায় ল্যাজের মতো ভরের অনুসরণ করিয়াছে। এক নৌকা হইতে অন্য নৌকায় যাতায়াত করিবার সময় ইহার প্রয়োজন। এইভাবে রাজকীয় আড়ম্বরের দ্বারা পরিবেষ্টিত হইয়া রাজনন্দিনী বিদ্যুন্মালা বিবাহ করিতে চলিয়াছেন, কিন্তু তাহার মনে সুখ নাই। সেদিন অপরাহ্নে তিনি নৌকার ছাদে বসিয়া ক্লান্ত চক্ষে জলের পানে চাহিয়াছিলেন। তাহার বৈমাত্রী ভগিনী মণিকঙ্কনা তাহার সঙ্গে ছিল। মণিকঙ্কনা শুধু তাহার ভগিনী নয়, সখীও। তাই বিদ্যুন্মালা যখন বিবাহে চলিলেন তখন মণিকঙ্কনাও স্বেচ্ছায় সঙ্গে চলিল। বিবাহের যিনি বর তিনি ইচ্ছা করিলে বধূর সহিত তাহার অনুঢ়া ভগিনীদেরও গ্রহণ করিতে পারিতেন। ইচ্ছা না করিলে পাত্রকুলের অন্য কেহ তাহাকে বিবাহ করিতেন। এই প্রথা আবহমানকাল প্রচলিত ছিল। মণিকঙ্কনা বিদ্যুন্মালার বৈমাত্রী ভগিনী, কিন্তু সেই সঙ্গে আরও একটু প্রভেদ ছিল। বিদ্যুন্মালার মাতা পট্টমহিষী রুক্মিণী দেবী ছিলেন আর্যা, কিন্তু মণিকঙ্কনার মাতা চম্পা দেবী অনার্যা। আর্যগণ প্রথম দক্ষিণ ভারতে আসিয়া একটি সুন্দর রীতি প্রবর্তিত করিয়াছিলেন। আর্য পুরুষ বিবাহকালে আর্যা বধূর সঙ্গে সঙ্গে একটি অনার্যা বধূও গ্রহণ করিতেন। বংশবৃদ্ধি প্রধান উদ্দেশ্য সন্দেহ নাই, কিন্তু প্রথাটি লোভনীয় বলিয়াই বোধ করি টিকিয়াছিল। আর্যা পত্নীর মর্যাদা অবশ্য অধিক ছিল, কিন্তু অনার্যা পত্নীও মাননীয়া ছিলেন। বিদ্যুন্মালা ও মণিকঙ্কনার বয়স প্রায় সমান, 2-1 মাসের ছোট বড়, কিন্তু আকৃতি ও প্রকৃতিতে অনেক তফাৎ। 18 বছর বয়সের বিদ্যুন্মালার আকৃতির বর্ণনা করিতে হইলে প্রাচীন উপমার স্মরণ লইতে হয়। তন্নি তপ্ত কাঞ্চনবর্ণা, পক্ক বিম্বাধরষ্ঠী, কিন্তু চকিত হরিণীর ন্যায় চঞ্চল নয়না নয়। নিবিড় কালো চোখ দুটি শান্ত অপ্রগল্ভ। সর্বাঙ্গের উচ্ছ্বলিত যৌবন যেন চোখ দুটিতে আসিয়া স্থির নিস্তরঙ্গ হইয়া গিয়াছে। তাহার প্রকৃতিতেও একটি মধুর ভাবমন্থর গভীরতা আছে, যাহা সহজে বিচলিত হয় না। অন্তঃসলীলা প্রকৃতি, বাহির হইতে অন্তরের পরিচয় অল্পই পাওয়া যায়। মণিকঙ্কনা ঠিক ইহার বিপরীত। সে তন্নি নয়, দীর্ঘাঙ্গী নয়। তাহার সুবলিত দৃঢ় পিনদ্ধ দেহটি যেন যৌবনের উদ্বেল উচ্ছ্বাস ধরিয়া রাখিতে পারিতেছে না। চঞ্চল চক্ষু দুটি খঞ্জন পাখির মতো সঞ্চরণশীল, অধর নব কিশলয়ের ন্যায় রক্তিম। দেহের বর্ণ বিদ্যুন্মালার ন্যায় উজ্জ্বল গৌর নয়, একটু চাপা, যেন সোনার কলসে কচি দুর্বাঘাসের ছায়া পড়িয়াছে। কিন্তু দেখিতে বড় সুন্দর। তাহার প্রকৃতিও বড় মিষ্ট, মোটেই অন্তর্মুখী নয়। বাহিরের পৃথিবী তাহার চিত্ত হরণ করিয়া লইয়াছে। মনে ভাবনা চিন্তা বেশি নাই, কিন্তু সকল কর্মে পটীয়সী, বিচিত্র এবং নতুন নতুন কর্মে লিপ্ত হইবার জন্য সে সর্বদাই উন্মুখ। পৃথিবীটা তাহার রঙ্গকৌতুক, খেলাধুলার লীলাঙ্গন। কিন্তু 3 মাস নিরবচ্ছিন্ন নৌকারোহণ করিয়া 2 ভগিনী ক্লান্ত। প্রথম প্রথম সমুদ্রের ভীমকান্ত দৃশ্য তাহাদের মুগ্ধ করিয়াছিল। তারপর নদীর পথে 2 তীরের নিত্য পরিবর্তমান চলচ্ছবি কিছুদিন তাহাদের চিত্ত আকর্ষণ করিয়া রাখিয়াছিল। নদীর কিনারায় কখনো গ্রাম, কখনো শস্যক্ষেত্র, কখনো শিলাবন্ধুর তটপ্রপাত, কোথাও জলের মাঝখানে মকরাকৃতি বালুচর, বালুচরের উপর নানা জাতীয় জলচর পক্ষী, সবই অতি সুন্দর। কিন্তু ক্রমাগত একই দৃশ্যের পুনরাবর্তন দেখিতে আর ভালো লাগে না। নৌকার অল্প পরিসরে সীমাবদ্ধ জীবনযাত্রা অসহ্য মনে হয়। স্থলচর জীবের স্থলাকাঙ্ক্ষা দুর্বার হইয়া ওঠে।
সেদিন দুই ভগিনী পালের ছায়ায় গুণবৃক্ষের কাণ্ডে পিষ্ঠ রাখিয়া পা ছাড়াইয়া বসিয়াছিলেন। ছাদের উপর অন্য কেহ নাই। নৌকার পিছন দিকে হালি একাকী হাল ধরিয়া বসিয়া আছে, তাহাকে ছাদ হইতে দেখা যায় না। বিদ্যুন্মালার ক্লান্ত চক্ষু জলের উপর নিবদ্ধ। মণিকঙ্কনার চক্ষু দুটি পিঞ্জরাবদ্ধ পাখির মতো চারিদিকে ছটফট করিয়া বেড়াইতেছে। মণিকঙ্কনার মনে অনেক অসন্তোষ জমা হইয়া উঠিয়াছে। এ নৌকাযাত্রার শেষ নাই কি? আর তো পারা যায় না। সহসা তাহার অধীরতা বাংমূর্তি ধরিয়া বাহির হইয়া আসিল। সে বিদ্যুন্মালার দিকে ঘাড় ফিরাইয়া বলিল, একটা কথা বল দেখি মালা, চিরদিনই বিয়ের বর কনের বাড়িতে বিয়ে করতে যায়, কিন্তু তুই বরের বাড়িতে বিয়ে করতে যাচ্ছিস, এ কেমন কথা? সত্যই তো, এ কেমন কথা? এই বিপরীত আচরণের মূল অন্বেষণ করিতে হইলে কিছু ইতিহাসের চর্চা করিতে হইবে। 2. সঙ্গম বংশীয় দুই ভাই হরিহর ও বুক্ক বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করিয়াছিলেন। তাহাদের জীবন কথা অতি বিচিত্র। দিল্লির সুলতান মোহাম্মদ তুগলক দুই ভ্রাতার অসামান্য রাজনৈতিক প্রতিভা দেখিয়া তাহাদের জোর করিয়া মুসলমান করিয়াছিলেন। সে সময়ে গুণী ও কর্মকুশল হিন্দু পাইলেই মুসলমান রাজারা তাহাদের বলপূর্বক মুসলমান করিয়া নিজেদের কাজে লাগাইতেন। কিন্তু হরিহর ও বুক্ক বেশি দিন মুসলমান রহিলেন না। তাহারা পলাইয়া আসিয়া শৃঙ্গেরি শঙ্কর মঠের এক সন্ন্যাসীর শরণাপন্ন হইলেন। সন্ন্যাসীর নাম বিদ্যারণ্য। তিনি তাহাদের হিন্দু ধর্মে পুনর্দীক্ষিত করিলেন। তারপর দুই ভাই মিলিয়া গুরুর সাহায্যে হিন্দু রাজ্য বিজয়নগরের প্রতিষ্ঠা করিলেন। বিজয়নগরের আদি নাম বিদ্যানগর, পরে উহা মুখে মুখে বিজয়নগরে পরিণত হয়। কৃষ্ণা নদীর দক্ষিণে যখন হিন্দু রাজ্যের প্রতিষ্ঠা হইতেছিল, ঠিক সেই সময়ে কৃষ্ণার উত্তর তীরে একজন শক্তিশালী মুসলমান দিল্লির নাগপাশ ছিন্ন করিয়া এক স্বাধীন মুসলমান রাজ্যের প্রবর্তন করিয়াছিলেন। এই রাজ্যের নাম বহমনি রাজ্য। উত্তরকালে বিজয়নগর ও বহমনি রাজ্যের মধ্যে বিবাদ, বিসংবাদ, যুদ্ধ, বিগ্রহ প্রায় চিরস্থায়ী হইয়া দাঁড়াইয়াছিল। বহমনি রাজ্যের চেষ্টা কৃষ্ণার দক্ষিণে মুসলমান অধিকার প্রসারিত করিবে, বিজয়নগরের প্রতিজ্ঞা কৃষ্ণার দক্ষিণে মুসলমানকে ঢুকিতে দিবে না। রাজ্য প্রতিষ্ঠার অনুমান শতবর্ষ পরে বিজয়নগরের যিনি রাজা হইলেন, তাহার নাম দেবরায়। ইতিহাসে ইনি প্রথম দেবরায় নামে পরিচিত। দেবরায় অসাধারণ রাজ্য শাসক ও রণপণ্ডিত ছিলেন। তিনি তুরস্ক হইতে ধানুকি সৈন্য আনাইয়া নিজ সৈন্যদল দৃঢ় করিয়াছিলেন এবং যুদ্ধে আগ্নেয়াস্ত্রের ব্যবহার প্রচলিত করিয়াছিলেন। তাহার 50 বর্ষব্যাপী শাসনকালে সমস্ত দাক্ষিণাত্য বিজয়নগরের পদানত হইয়াছিল। মুসলমান রাজশক্তি কৃষ্ণার দক্ষিণে পদার্পণ করিতে পারে নাই। কিন্তু দেবরায়ের দুই পুত্র রামচন্দ্র ও বিজয় রায় ছিলেন কর্মশক্তিহীন অপদার্থ। ভাগ্যক্রমে বিজয় রায়ের পুত্র দ্বিতীয় দেবরায় পিতামহের মতোই ধীমান ও রণদক্ষ। তাই প্রথম দেবরায় নিজের মৃত্যুকাল আসন্ন দেখিয়া দুই পুত্রের সহিত তরুণ পৌত্রকেও যৌবরাজ্যে অভিষেক করিলেন এবং কতকটা নিশ্চিন্ত মনে দেহরক্ষা করিলেন। তরুণ দেবরায় পিতা ও পিতৃব্যকে ডিঙাইয়া রাজ্যের শাসনভার নিজ হস্তে তুলিয়া লইলেন। অতঃপর 8 বৎসর অতীত হইয়াছে। পিতৃব্য রামচন্দ্র বেশি দিন টিকিলেন না, কিন্তু পিতা বিজয় রায় অদ্যাপি জীবিত আছেন। রাজা হইবার উচ্চাকাঙ্ক্ষা তাহার নাই। প্রৌঢ় বয়সে রাজপ্রাসাদে বসিয়া তিনি দুষ্ট শিশুর ন্যায় বিচিত্র খেলা খেলিতেছেন। দেবরায়ের বয়স বর্তমানে 35 বছর। তাহার দেহ যেমন দৃঢ় ও সুগঠিত, চরিত্র তেমনি বজ্র কঠিন। গম্ভীর মিতবাক, সংবৃত মন্ত্র পুরুষ। রাজ্য শাসন আরম্ভ করিয়া তিনি দেখিলেন ম্লেচ্ছ শত্রু তো আছেই, উপরন্তু হিন্দু রাজারাও নিরন্তর পরস্পরের সহিত বিবাদ করিতেছেন। তাহাদের মধ্যে একতা নাই, সহধর্মিতা নাই। অথচ ম্লেচ্ছ শক্তির গতিরোধ করিতে হইলে সঙ্গবদ্ধ হওয়া একান্ত প্রয়োজন।
দেবরায় একটি একটি করিয়া রাজকন্যা বিবাহ করিতে আরম্ভ করিলেন। ইষ্টবুদ্ধির দ্বারা যদি ঐক্য সাধন না হয়, কুটুম্বিতার দ্বারা হইতে পারে। সেকালে রাজন্যবর্গের মধ্যে এই জাতীয় বিবাহ মোটেই বিরল ছিল না, বরং রাজনৈতিক কূটকৌশল রূপে প্রশংসার্হ কার্য বিবেচিত হইত। সকল রাজা অবশ্য স্বেচ্ছায় কন্যাদান করিলেন না, কাহারও কাহারও উপর বলপ্রয়োগ করিতে হইল। সবচেয়ে কষ্ট দিলেন কলিঙ্গের রাজা গজপতি চতুর্থ ভানুদেব। দাক্ষিণাত্যের পূর্ব প্রান্তে সমুদ্র তীরে কলিঙ্গ দেশ, বিজয়নগর হইতে বহু দূর। দেবরায়ের দূত বিবাহের প্রস্তাব লইয়া উপস্থিত হইল। কলিঙ্গরাজ ভানুদেব ভাবিলেন, এই বিবাহের প্রস্তাব প্রকারান্তরে তাহাকে বিজয়নগরের বশ্যতা স্বীকার করার আমন্ত্রণ। তিনি নিরতিশয় ক্রুদ্ধ হইয়া প্রতিবেশী অন্ধ্র রাজ্য সসৈন্যে আক্রমণ করিলেন, কারণ অন্ধ্র দেশ বিজয়নগরের মিত্র। সংবাদ পাইয়া দেবরায় সৈন্য পাঠাইলেন। যুদ্ধ হইল। যুদ্ধে ভানুদেব পরাজিত হইয়া শান্তি ভিক্ষা করিলেন। শান্তির শর্তস্বরূপ তাহাকে দেবরায়ের হস্তে নিজ কন্যাকে সমর্পণ করার প্রস্তাব স্বীকার করিতে হইল। দেবরায় কিন্তু বিবাহ করিতে শ্বশুর গৃহে আসিতে পারিবেন না, কন্যাকে বিজয়নগর পাঠাইতে হইবে, সেখানে বিবাহ ক্রিয়া সম্পন্ন হইবে। তৎকালে রাজাদের নিজ রাজ্য ছাড়িয়া বহু দূরে যাওয়া নিরাপদ ছিল না। চারিদিকে শত্রু ওত পাতিয়া আছে, সিংহাসন শূন্য দেখিলেই ছাপাইয়া পড়িবে। তাছাড়া ঘরের শত্রু তো আছেই। ভানুদেব কন্যাকে বিজয়নগরে পাঠাইবার ব্যবস্থা করিলেন। স্থলপথ অতি দুর্গম ও বিপজ্জনক, কন্যা জলপথে যাইবে। কলিঙ্গপত্তন বন্দরে 3টি বহিত্র সজ্জিত হইল। খাদ্য সামগ্রী, উপঢৌকন ও জলযোদ্ধার দল সঙ্গে থাকিবে। রাজদুহিতা বিদ্যুন্মালা সখী পরিজন লইয়া নৌকায় উঠিলেন। 3টি নৌকা সমুদ্রপথে দক্ষিণ দিকে চলিল। তারপর কৃষ্ণা নদীর মোহনায় পৌঁছিয়া নদীতে প্রবেশ করিল। তদবধি নৌকা 3টি উজানে চলিয়াছে। যাত্রা শেষ হইতে বেশি বিলম্ব নাই। ইতিমধ্যে 2 রাজকন্যা অধীর ও উত্তক্ত হইয়া উঠিয়াছেন। সঙ্গে কন্যা কর্তারূপে আসিয়াছেন মাতুল চিপিটক মূর্তি এবং রাজকন্যাদের ধাত্রী মন্দোদরী। রাজবৈদ্য রসরাজও সঙ্গে আছেন। ইহাদের কথা ক্রমশ প্রকাশ্য। 3 মণিকঙ্কনার কথা শুনিয়া কুমারী বিদ্যুন্মালা তাহার দিকে ফিরিলেন না। সম্মুখে চাহিয়া থাকিয়া অলস কণ্ঠে বলিলেন, কঙ্কনা, তুই হাসালি, এ নাকি বিয়ে? এ তো রাজনৈতিক দাবা খেলার চাল। মণিকঙ্কনা পা গুটাইয়া বিদ্যুন্মালার দিকে ফিরিয়া বসিল। বলিল, হোক দাবা খেলার চাল, বর বিয়ে করতে আসবে না কেন? সম্মুখে অর্ধক্রোশ দূরে 2 নদী মিলিত হইয়া যেখানে বিক্ষুব্ধ জলভ্রমী রচনা করিয়া ছুটিয়াছে, সেই দিকে তাকাইয়া বিদ্যুন্মালার অধর প্রান্তে একটু বাঁকা হাসি ফুটিয়া উঠিল। তিনি বলিলেন, 3টি বউ ছেড়ে আসা কি সহজ? তাই বোধহয় আসতে পারেনি। মণিকঙ্কনা হাসি হাসি মুখে কিছুক্ষণ চাহিয়া রহিল। তারপর বিদ্যুন্মালার বাহুর উপর হাত রাখিয়া বলিল, মহারাজ দেবরায়ের 3টি রানী আছে, তুই হবি চতুর্থী। তাই বুঝি তোর ভালো লাগছে না? বিদ্যুন্মালা এবার মণিকঙ্কনার পানে চক্ষু ফিরাইলেন। তোর বুঝি ভালো লাগছে? মণিকঙ্কনা বলিল, আমার ভালোও লাগছে না, মন্দও লাগছে না। রাজাদের অনেকগুলো রানী তো থাকেই, এক রাজার 1 রানী কখনো শুনিনি। বিদ্যুন্মালা বলিলেন, আমি শুনেছি রামচন্দ্রের 1টি সীতা ছিল। মণিকঙ্কনা হাসিল। সে তো ত্রেতা যুগের কথা। কলিকালে মেয়ে সস্তা, তাই পুরুষেরা যে যত পারে বিয়ে করে। যেমন অবস্থা তেমনি ব্যবস্থা। বিদ্যুন্মালার কণ্ঠস্বর একটু উদ্দীপ্ত হইল। বিশ্রী ব্যবস্থা! স্ত্রী যদি স্বামীকে পুরোপুরি না পায়, তাহলে বিয়ের কোনো মানেই হয় না। মণিকঙ্কনা কিয়ৎকাল নীরবে চাহিয়া থাকিয়া বলিল, পুরোপুরি পাওয়া কাকে বলে ভাই? স্বামী তো আর স্ত্রীর সম্পত্তি নয় যে কাউকে ভাগ দেবে না।
বরং স্ত্রী স্বামীর সম্পত্তি। বিদ্যুন্মালার বিম্বাধর স্ফুরিত হইল, চোখে বিদ্রোহের বিদ্যুৎ খেলিয়া গেল। তিনি বলিলেন, আমি মানি না। মণিকঙ্কনা কলস্বরে হাসিয়া উঠিল। না মানলে কি হবে? বিয়ে করতে তো যাচ্ছিস। বিদ্যুন্মালা বলিলেন, যাচ্ছি। প্রাণদণ্ডে দণ্ডিত নিরপরাধ মানুষ যেমন বদ্ধভূমিতে যায়, আমিও তেমনি যাচ্ছি। যে স্বামীর 3টে বউ আছে তাকে কোনোদিন ভালোবাসতে পারব না। মণিকঙ্কনা বিদ্যুন্মালার গলা জড়াইয়া ধরিল। কেন তুই মনে কষ্ট পাচ্ছিস ভাই? ভেবে দেখ, তোর মা আর আমার মা কি মহারাজকে ভালোবাসেন না? বিয়ে হোক, তুইও নিজের মহারাজটিকে ভালোবাসবি, তখন আর সতীনের কথা মনে থাকবে না। বিদ্যুন্মালা কিছুক্ষণ বিরস মুখে চুপ করিয়া রহিলেন। তারপর বলিলেন, মনে কর মহারাজ দেবরায় আমার সঙ্গে সঙ্গে তোকেও গ্রহণ করলেন, তুই তাকে ভালোবাসতে পারবি? মণিকঙ্কনা চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, পারব না? বলিস কি তুই? তাকে অন্য বউরা যতখানি ভালোবাসে আমি তার চেয়ে ঢের বেশি ভালোবাসব। আমার বুকে ভালোবাসা ভরা আছে। যিনি আমার স্বামী হবেন তাকেই আমি প্রাণ ভরে ভালোবাসব। বিদ্যুন্মালা মণিকঙ্কনাকে কাছে টানিয়া লইয়া তাহার মুখখানি ভালো করিয়া দেখিলেন। একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আমি যদি তোর মতো হতে পারতুম। আমার মন বড় স্বার্থপর, যাকে চাই কাউকে তার ভাগ দিতে পারি না। মণিকঙ্কনা আবেগ ভরে বিদ্যুন্মালাকে 2 বাহুতে জড়াইয়া লইয়া বলিল, না না, কক্ষনো না। তুই বড় বেশি ভাবিস। অত ভাবলে মাথা গোলমাল হয়ে যায়। যা হবার তাই যখন হবে তখন ভেবে কি লাভ? বিদ্যুন্মালা উত্তর দিলেন না। 2 ভগিনী ঘনীভূত হইয়া নীরবে বসিয়া রহিলেন। সূর্যের বর্ণ আরক্তিম হইয়া উঠিয়াছে, রৌদ্রের উত্তাপ নিম্নগামী। দক্ষিণ তীরের গন্ধ লইয়া মন্দ মধুর বাতাস বহিতে আরম্ভ করিয়াছে। নদী বক্ষে এই সময়টি পরম মনোরম। ছাদের নিচে মচমচ মর্মর শব্দ শুনিয়া যুবতীর দ্বয়ের চমক ভাঙিল। মণিকঙ্কনা চকিত হাসিয়া চুপি চুপি বলিল, মন্দোদরীর ঘুম ভেঙেছে। অতঃপর ছাদের উপর এক বিপুল কায়া রমণীর আবির্ভাব ঘটিল। আলুথালু বেশ, হাতে একটি রূপার তাম্বুল কলঙ্ক। সে আসিয়া থপ করিয়া রাজকন্যাদের সম্মুখে বসিল। প্রকাণ্ড হাই তুলিয়া তুড়ি দিল, বলিল, নমো দারু ব্রহ্ম। মণিকঙ্কনা বিদ্যুন্মালাকে চোখের ইঙ্গিত করিল, মন্দোদরীকে খেপাইতে হইবে। সময় যখন কাটিতে চায় না তখন মন্দোদরীকে লইয়া 2 দণ্ড রঙ্গ পরিহাস করিতে মন্দ লাগে না। কলিঙ্গের উত্তরে অড্রদেশ, মন্দোদরী সেই অড্রদশের মেয়ে। বয়স অনুমান 40, গায়ের রং গব্য ঘৃতের মতো নিটোল নিভাজ কলেবরটি দেখিয়া মনে হয় একটি মেদপূর্ণ অলিঞ্জর। গায়ে ভারী ভারী সোনার গহনা, মুখখানি পূর্ণচন্দ্রের ন্যায় সদাই হাস্যবিম্বিত। 18 বছর পূর্বে সে বিদ্যুন্মালার ধাত্রীরূপে কলিঙ্গের রাজ সংসারে প্রবেশ করিয়াছিল। অদ্যাপি সগৌরবে সেখানে বিরাজ করিতেছে। বর্তমানে সে 2 রাজকন্যার অভিভাবিকা হইয়া বিজয়নগর চলিয়াছে। তাহার 3 কুলে কেহ নাই, রাজ সংসারই তাহার সংসার। মণিকঙ্কনা মুখ গম্ভীর করিয়া বলিল, দারু ব্রহ্ম তোমার মঙ্গল করুন। আজ দিবানিদ্রাটি কেমন হল? মন্দোদরী পানের ডাবা খুলিতে খুলিতে বলিল, দিবানিদ্রা আর হলো কই? খোলের মধ্যে যা গরম, তালের পাখা নাড়তে নাড়তেই দিন কেটে গেল। শেষ বরাবর একটু ঝিমিয়ে পড়েছিলুম। বিদ্যুন্মালা উদ্বেগ ভরা চক্ষে মন্দোদরীকে নিরীক্ষণ করিয়া বলিলেন, এমন করে না ঘুমিয়ে ঘুমিয়ে কদিন বাঁচবি মন্দা? দিনের বেলা তোর চোখে ঘুম নেই, রাত্রে জলদস্যুর ভয়ে চোখে পাতায় করতে পারিস না। শরীর যে দিন দিন শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছে। মন্দোদরী গদগদ হাস্য করিয়া বলিল, যা যা, ঠাট্টা করতে হবে না। আমি তোদের মতন অকৃতজ্ঞ নই। খাই দাই মোটা হই, তোরা খাস দাস কিন্তু গায়ে গত্তি লাগে না। পানের বাটা খুলিয়া মন্দোদরী দেখিল তাহার মধ্যে ভিজা ন্যাকড়া জড়ানো 2-3টি পানের পাতা রহিয়াছে।
ইহা বিচিত্র নয়, কারণ দীর্ঘ পথ আসিতে পানের অভাব ঘটিয়াছে। দুই একটি নদী তীরস্থ গ্রামে ডিঙি পাঠাইয়া কিছু কিছু পান সংগ্রহ করা গিয়াছে বটে, কিন্তু তাহা যথেষ্ট নয়। অথচ পানের ভোক্তা অনেক। মন্দোদরি প্রচুর পান খায়। মাতুল চিপিটক মূর্তিও তাম্বুল রসিক। বস্তুত যে পানের বাটাটি মন্দোদরির সম্মুখে দেখা যাইতেছে তাহা মাতুল মহাশয়ের। মন্দোদরি নিজের বরাদ্দ পান শেষ করিয়া মামার বাটায় হাত দিয়াছে। বাটায় পান ছাড়াও চুন, গুয়া, কেয়া খয়ের, মৌরি, এলাচ, দারুচিনি নানাবিধ উপচার রহিয়াছে। মন্দোদরি পানগুলি লইয়া পরিপাটিভাবে পান সাজিতে প্রবৃত্ত হইল। দুই ভগিনী দেখিলেন স্থূলতার প্রতি কটাক্ষপাতে মন্দোদরি ঘামিল না। তখন তাহারা অন্য পথ ধরিলেন। মণিকঙ্কনা বলিল, আচ্ছা মন্দোদরি, তোকে তো আমরা জন্মে অবধি দেখছি, কিন্তু তোর রাবণকে তো কখনো দেখিনি। তোর রাবণের কি হলো? মন্দোদরি বলিল, আমার রাবণ কি আর আছে? অনেক দিন গেছে। আমি রাজসংসারে আসার আগেই তাকে জমে নিয়েছে। বিদ্যুন্মালা আশ্চর্য হইয়া বলিলেন, সত্যিই তোর স্বামীর নাম রাবণ ছিল নাকি? মন্দোদরি মাথা নাড়িয়া বলিল, না, তার নাম ছিল কুম্ভকর্ণ। মণিকঙ্কনা খিলখিল করিয়া হাসিয়া বলিল, হো তাই, তোর কুম্ভকর্ণ যাবার সময় ঘুমটি তোকে দিয়ে গেছে। বিদ্যুন্মালা বলিলেন, তাহলে তোর এখন শুধু বিভীষণ বাকি? মন্দোদরি আরেকটি নিঃশ্বাস ফেলিয়া বলিল, আর বিভীষণ? তোদের সামলাতে সামলাতেই বয়স কেটে গেল, এখন আর বিভীষণ কোত্থেকে পাব? মণিকঙ্কনা সান্ত্বনার স্বরে বলিল, পাবি পাবি, কতই বা তোর বয়স হয়েছে। এই দেখ না, বিজয়নগরে যাচ্ছিস, সেখানকার বিভীষণের তোকে দেখলে হাঁ করে ছুটে আসবে। বিদ্যুন্মালা বলিলেন, কে বলতে পারে, ম্লেচ্ছ দেশের আমির ওমরা হয়তো তোকে ধরে নিয়ে গিয়ে বেগম করবে। মন্দোদরি বলিল, ও মা গো, তারা যে গরু খায়। মণিকঙ্কনা বলিল, তোকে পেলে তারা গরু খাওয়া ছেড়ে দেবে। মন্দোদরি জানিত ইহারা পরিহাস করিতেছে, কিন্তু তাহার অন্তরের এক কোণে একটি লুক্কায়িত আকাঙ্ক্ষা ছিল। তাহা এই ধরনের রসিকতায় তৃপ্তি পাইত। সে পান সাজিয়া মুখে দিল, চিবাইতে চিবাইতে বলিল, তা যা বলিস, কার ভাগ্যে কি আছে কে বলতে পারে। নমো দারু ব্রহ্ম। এই সময়ে নৌকার নিম্নতল হইতে তীক্ষ্ণ চিৎকারের শব্দ শোনা গেল। শব্দটি স্ত্রী কণ্ঠোত্থিত মনে হইতে পারে, কিন্তু বস্তুত ইহা মাতুল চিপিটক মূর্তির কণ্ঠস্বর। কোনো কারণে তিনি জাতক্রোধ হইয়াছেন। পরক্ষণেই ৩-৪ লাফ দিয়া চিপিটক মূর্তি ছাদে উঠিয়া আসিলেন। মন্দোদরি কোলের কাছে পানের বাটা লইয়া বসিয়া আছে দেখিয়া তাহার চক্ষুদ্বয় ঘূর্ণিত হইল। তিনি অঙ্গুলি নির্দেশ করিয়া সূচি তীক্ষ্ণ কণ্ঠে তর্জন করিলেন, এই মন্দোদরি, আমার ডাবা চুরি করেছিস? তিনি ছো মারিয়া ডাবাটি তুলিয়া লইলেন। মন্দোদরি গালে হাত দিয়া বলিল, ও মা, ওটা নাকি তোমার ডাবা? আমি চিনতে পারিনি। চিপিটক মূর্তি ডাবা খুলিয়া দেখিলেন একটিও পান নাই। তিনি অগ্নিশর্মা হইয়া বলিলেন, রাক্ষসী, সব পান খেয়ে ফেলেছিস? দাঁড়া, আজ তোকে জমালয়ে পাঠাবো। ঠেলা মেরে জলে ফেলে দেব, হাঙরে কুমিরে তোকে চিবিয়ে খাবে। মন্দোদরি নির্বিকার রহিল। সে জানে তাহাকে ঠেলা দিয়া জলে ফেলিয়া দিবার সামর্থ্য চিপিটক মূর্তির নাই। তাছাড়া এইরূপ অজাযুদ্ধ তাহাদের মধ্যে নিত্যই ঘটিয়া থাকে। চিপিটক মূর্তি মহাশয়ের কণ্ঠস্বর যেমন সূক্ষ্ম, তাহার চেহারাটিও তেমনি নিরতিশয় ক্ষীণ। তাহাকে দেখিলে গঙ্গা ফড়িংয়ের কথা মনে পড়িয়া যায়। সারা গায়ে কেবল লম্বা একজোড়া ঠ্যাং, আর যাহা আছে তাহা নামমাত্র। কিন্তু মাতুল মহাশয়ের পূর্ণ পরিচয় যথা সময়ে দেওয়া যাইবে। দুই রাজকন্যা বাহুতে বাহু শৃঙ্খলিত করিয়া মাতুল মহাশয়ের বাভাস্ফোট পরম কৌতুকে উপভোগ করিতেছেন ও হাসি চাপিবার চেষ্টা করিতেছেন। সূর্য তুঙ্গভদ্রা স্রোতে রক্ত উদ্গীরণ করিয়া অস্ত যাইতেছে। নৌকা সঙ্গমের নিকটবর্তী হইতেছে।
সম্মিলিত নদীর উতরল তরঙ্গে অল্প অল্প দুলিতে আরম্ভ করিয়াছে। নৌকাগুলি দক্ষিণ দিকের তটভূমির পাশ ঘেঁষিয়া যাইতেছে। এইভাবে সঙ্গমের তরঙ্গভঙ্গ যথাসম্ভব এড়াইয়া তুঙ্গভদ্রার স্রোতে প্রবেশ করিবে। উত্তরের তটভূমি বেশ দূরে। মণিকঙ্কনার চঞ্চল চক্ষু জলের উপর ইতস্তত ভ্রমণ করিতে করিতে সহসা এক স্থানে আসিয়া স্থির হইল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চাহিয়া থাকিয়া সে বিদ্যুন্মালাকে বলিল, মালা, দেখ তো, ওই জলের ওপর কিছু দেখতে পাচ্ছিস? বলিয়া উত্তর দিকে অঙ্গুলি নির্দেশ করিল। আজ এইটুকু থাক, পরের অংশ নিয়ে খুব শীঘ্র আসছি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।